রমেনের গাড়ির সামনে হঠাৎ করে এসে পড়া মহিলাটি আসলে কে? সে কি সত্যিই কোনো বিপদে পড়েছে, নাকি তার অন্য কোনো মতলব আছে? জানতে হলে শুনতে থাকুন রক্তাক্ত মুখোশ। ইন্টারসিটির ভাড়া ছিল রমেনের। প্যাসেঞ্জার নামিয়ে যখন ফিরছে তখন প্রায় রাত 11টা বাজে। রাস্তা শুনশান, শুধু রাস্তার দুপাশের গাছগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ আন্দাজ 100 মিটারের মধ্যেই গাড়ির লাইটের আলোতে দেখতে পেল একটা মহিলা 2 হাত তুলে গাড়িটা থামাতে চাইছে। আরও একটু এগোতেই গাড়ির ব্রেক কষতে হলো তার। আরে আরে আজব তো, এইভাবে কেউ গাড়ির সামনে এসে পড়ে? বাবু, বাবু, আমার খুব বিপদ বাবু, আমাকে নিয়ে চলুন বাবু, আমাকে নিয়ে চলুন বাবু, আমাকে নিয়ে চলুন, ভগবান আপনার মঙ্গল করবে বাবু, আমার খুব বিপদ বাবু। কিছু বুঝে ওঠার আগেই মহিলাটা একেবারে গাড়ির সামনে এসে পড়ল। গাড়ি থামাতে বাধ্য হলো সে। রমেন কিছু জিজ্ঞেস করার আগেই আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে পুড়িয়ে মারতে চাইছে বাবু, আপনি আমাকে বাঁচান। কোথায় যাবেন? কথাটা বলতে বলতে রমেন যেন নিজের অজান্তেই গাড়ির গেটটা খুলে দেয়। মহিলাটা গাড়িতে উঠে পড়ে। আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান বাবু, আপনি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করুন, দয়া করুন। মহিলাটা কথা বলছিল বেশ হাঁফাতে হাঁফাতে। রমেন আর দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে দিল। গাড়ি ডায়মন্ড হারবার রোড হয়ে কলকাতার অভিমুখে ছুটে চলল। রমেন এবার বেশ শান্তভাবেই জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন একটু বলবেন? আপনার কারণে আমি কোনো প্রবলেমে পড়বো না তো? ডুকরে কেঁদে ওঠে মহিলাটি। রমেন এই এতক্ষণে প্রথমবার মহিলাটার দিকে ভালোভাবে তাকালো। চুলগুলো ভিজে, পরনে 8 পৌড়ে কাপড়, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা, আর দেখতেও বেশ সুন্দরী। রমেন কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। আপনি আমাকে বাঁচান। কিন্তু একটু থেমে যায় রমেন। তার নাকে একটা গন্ধ ভেসে আসছে, কেরোসিন তেলের তীব্র গন্ধ। রমেন দীর্ঘ একটা শ্বাস ফেলে মাথাটা নাড়তে থাকে। আপনার পরিচিত কেউ আছেন কলকাতায়? মহিলা ভাঙা গলায় বলল। না। রমেন এবার একটু উঁচু এবং কর্কশ গলায় বলে উঠল, তাহলে আপনি যাবেন কোথায়? আমি জানি না। একটু থেমে মহিলা বলে চলে, ওরা আমায় বাঁচতে দেবে না, ওরা আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান। আজ রাতটা আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন, কাল সকালে। মহিলাটার কথা শেষ না হতেই রমেন বলল, না না, আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, আপনি বরং অন্য ব্যবস্থা করুন, নাহলে চলুন আপনাকে থানায় নিয়ে যাচ্ছি, তারপর থানায় যা বলার বলবেন। মহিলাটা চুপ করে থাকে। রমেন নিরুপায়। মুখে যতই বলুক, একটা মহিলাকে এইভাবে একা ছাড়তে তার মন সায় দিল না। ঠিক আছে, আজ রাতটা শুধু, কাল সকাল হলেই কিন্তু নিজের ব্যবস্থা দেখে নেবেন। রাত তখন 12:40। গাড়ি গ্যারেজ করে গ্যারেজের দারোয়ানকে ইশারা করে তালা দিতে বলেই বাড়ির দিকে হাঁটা দিল রমেন। চলুন, আমি আর আমার মা থাকি, আজ রাতটা শুধু এখানে থাকবেন, সকাল হলেই আপনার ব্যবস্থা আপনি করে নেবেন। কিছু কথা না বলে শুধু ঘাড় নাড়ে মহিলাটি। বীরজুর ট্যাক্সি গ্যারেজ থেকে রমেনের বাড়ি 3 মিনিটের হাঁটা পথ। বড় রাস্তাটা পেরিয়ে শীতলা মন্দিরের পাশ দিয়ে ঢুকে শিবুর চায়ের দোকানের ঠিক উল্টো দিকে ছোট্ট হলুদ রঙের দোতলা বাড়িটাই রমেনের। মেইন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে দরজার পাশে দেওয়ালের উপর কলিং বেলটা বাজালো রমেন। বারান্দার লাইটটা জ্বলে উঠল। মধ্য 60-এর এক ভদ্র মহিলা দরজা খুলে দিল। ইনি রমেনের মা। মহিলাটি রমেনের পিছনে দাঁড়িয়ে। হঠাৎ মহিলাটার দিকে দৃষ্টি পড়ায় রমেনের মা একটু হতচকিত হয়ে বলল, তোর পিছনেও কে? মা, আসলে উনি খুব বিপদে পড়েছেন, আজ রাতটা এখানে থাকবেন, সকাল হলেই। মানেটা কি? এ রাত দুপুরে তুই একটা মেয়েকে ঘরে নিয়ে চলে এলি? এতক্ষণ চুপ ছিল মহিলাটি।
শটান রমেনের মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। মাসিমা, মাসিমা, আজকে রাতটুকু আমায় থাকতে দিন, কাল সকাল হলে আমি চলে যাব। একটু ইতস্তত করে রমেনের মা বলল, পা ছাড়ো, পা ছাড়ো। তা বলছি, তোমার জন্য আমরা কোনো বিপদে পড়বো না তো? না না, আমি আপনাদের কোনো বিপদে ফেলবো না। উপায় না দেখে রাজি হলো রমেনের মা। রমেনের মা কথা বলে জানলো যে মহিলার নাম পূর্বাশা, বাপের বাড়ি হালিশহর। বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছেন। শ্বশুর বাড়ি রায়নগর। বছর 3 আগে তার বিয়ে হয়, কিন্তু সন্তান ধারণে অক্ষম হওয়ায় স্বামী আর শ্বশুর বাড়ি তার উপর সব সময় অত্যাচার করে। আজ তাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। রাতে আর বিশেষ কথা হলো না। পূর্বাশা রাতে রমেনের মায়ের ঘরে মেঝেতে শুয়ে পড়ে। পরের দিন সকালে রমেন যথারীতি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। গাড়ি চালাতে চালাতে বারবার একটাই ব্যাপার তার মাথায় ঘুরছে, কাল রাতের ব্যাপারটা। সে কি ঠিক করেছে, নাকি মেয়েটির কোনো মতলব আছে? তাকে বিপদে ফেলবার জন্য এসব নাটক করছে না তো? রাতে ভালো করে ঘুম হয়নি। দুপুরে খাবার খেয়ে বাইপাসের ধারে গাড়িটা রেখে রমেন একটু চোখ বুজে ভাবতে থাকে। রক্ত, আমি রক্ত চাই, রক্ত দে আমায়, রক্ত। ও দাদা, দাদা, আরে ও দাদা, হাওড়া যাবেন? এক ঝটকায় ঘুমটা ভেঙে যায়। একটু মাথা ঝাঁকিয়ে প্যাসেঞ্জারের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তারপর নিজেকে সংযত করে। কোথায় যাবেন? হাওড়া যাব। গাড়ি চালাতে চালাতে সে মনে করতে থাকে যে দুপুরের খাবার পর সে একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর সে স্বপ্নে দেখে যে ওই পূর্বাশা মেয়েটি পরনে লাল শাড়ি, কপালে লাল রক্তের মতো টিকা, চুলগুলো এলোমেলো, বিস্ফারিত দুটো চোখ ফেটে যেন আগুন বেরিয়ে আসছে, আর সেই বিকট ভয়ঙ্কর আকাশ বিদীর্ণ করা উন্মাদ হাসি। তারপর আর ভাবতেই পারে না রমেন। তার গলা শুকিয়ে ওঠে। হাওড়ায় প্যাসেঞ্জার নামিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে রমেন। ঘরে ঢুকেই চমকে ওঠে। আপনি এখনো? ও, তোকে বলা হয়নি? ও এই কটা দিন এখানেই থাক। একা একটা মেয়ে বিপদে পড়েছে। আর তাছাড়া বৌমারও তো দাদু ভাইকে নিয়ে বাপের বাড়ি থেকে ফিরতে এখনো 1 মাস সময় লাগবে। ততদিনও আমার কাছেই থাক। এই ফাঁকা বাড়িতে একা একা আর সময় কাটে না। কিন্তু মা। যা, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রমেন ভিতরে চলে যায়। রমেন বরাবরই মায়ের বাধ্য। বিশেষ করে রমেনের যখন 14 বছর বয়স, তখন রমেনের বাবা নিখোঁজ হয়ে যায়। সেই থেকে রমেনের মা মানসিকভাবে ভীষণ খিটখিটে হয়ে গেছে। আর একটা কথা বেশি বলতে বা শুনতে পছন্দই করেন না। রমেন মাকে আর কোনো কথা বলে না। রমেনের মনে পড়ে বাবার নিখোঁজ হওয়ার পর মায়ের সেই উন্মাদ হয়ে ওঠা। তার মা 18 বছর পরে আজও বিশ্বাস করেন তার স্বামী বেঁচে আছেন আর একদিন ঠিক ফিরে আসবেন। সেই বিশ্বাসে রমেন কখনো আঘাত করেনি। রমেন ভাবতে থাকে গতকাল পূর্বাশার সাথে হঠাৎ দেখা হওয়া আর আজকের দুপুরের এই ভয়ঙ্কর স্বপ্ন, কোনো কিছুই তার মাথায় আসছে না। নিতান্তই কাকতালীয় ছাড়া আর কিছুই হতে পারে না। তাই সে আর এইসব নিয়ে ভাবে না। রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায় রমেন। গত রাতে ভালো ঘুম হয়নি, তাই শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে রমেন। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর
মাত্র কয়েকদিন অপেক্ষা কর মা। 18 বছরের সাধনা এবার সফল হবে। আসছে অমাবস্যায় পূরণ করবো তোর ইচ্ছা মা। মা তুই রক্ত চাস, আমিও রক্ত চাই মা। রক্ত দেব মা, তাজা রক্ত দেব। 18 বছরের উপবাস ভঙ্গ হবে মা। রক্ত দেব মা। ঘুম ভেঙে বিছানায় ধড়মড় করে উঠে বসে রমেন। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দে সারাটা ঘরে যেন কারোর উপস্থিতি অনুভব করে সে। মাথার বালিশের পাশ থেকে টর্চ লাইটটা নিয়ে অন্ধকার ঘরটায় একবার চোখ বুলিয়ে নেয়। না, কোথাও কিছু দেখা পেল না, আর দরজাও বন্ধ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:40। তারপর আবার শুয়ে পড়ে। তার দুপুরের স্বপ্নের কথা মনে পড়ে গেল, সেই একই স্বপ্ন। তবে এখন স্বপ্নে সে যা দেখল তা চোখে দেখা যায় না। কি বিভৎস সেই দৃশ্য! পূর্বাশার পাশে একজন মাথা গুঁজে বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না। মুখোশের আড়ালে ঢাকা তার মুখ, আর মুখোশের ভিতর দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে এক ধরনের তরল পদার্থ। রমেনের শিরা উপশিরায় বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। অস্ফুটে বলে ওঠে, রক্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে শুধুমাত্র সে। কাল সকালেই মেয়েটার কাছে সব কথা জানতে চাইবে। অবশিষ্ট রাত অজানা আতঙ্ক, দুশ্চিন্তা আর একটা ধোঁয়াশার মধ্যে না ঘুমিয়েই কাটে রমেনের। পরের দিন খুব সকালে ঘুম থেকে ওঠে রমেন। সে ভেবেই নিয়েছে মাকে আগে সব জানিয়ে তারপর ওই মেয়েটাকে তাড়াতে হবে। রোজ দিনের মতো ঘুম থেকে উঠে সূর্য প্রণাম সেরে মায়ের ঘরে গিয়ে রমেন দেখে যে মা ঘরের মেঝেতে পড়ে গোঙাচ্ছে। অনেক ডাকাডাকিতে কোনো সাড়া মেলেনি, আর দেরি না করে তড়ি ঘড়ি রমেন তার মাকে নিয়ে হাসপাতালে চলে যায়। প্রাথমিক ট্রিটমেন্টের পর ডাক্তার জানিয়ে দিল স্ট্রোক। ঘুমের মধ্যেই হয়েছে। রমেন কিছুই ভাবতে পারছে না। ওই ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর মায়ের অসুস্থতা সব মিলিয়ে সে এখন পাগল হয়ে যাবে মনে হয়। হঠাৎ সে কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে সময়টা দেখে ফোনটা আবার পকেটে পুরে রাখে। সে এখন হাসপাতালের ওয়েটিং রুমে বসে। একজন নার্স তার হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে বলে গেল এখনই ওষুধগুলো লাগবে। আধ ঘন্টার মধ্যে ওষুধ নিয়ে ফিরে আসে সে। ডাক্তারের সাথে কথা বলে সে জানতে পারে এখন কিছুটা বিপদমুক্ত, তিনি ঘুমাচ্ছেন। রমেন যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে মনে মনে সবকিছুর জন্যই ওই মেয়েটিকে দোষারোপ করে। আজ মেয়েটিকে সে তাড়াবেই। রমেন শুধু অপেক্ষা করছিল তার মামার আসার। মামা আসলেই সে বাড়ি ফিরে আসবে। প্রায় আধ ঘন্টা পর মামা এলো। তারপর রমেন গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফিরে দেখে মেন গেটটা খোলা। সে তাড়াতাড়ি বাড়িতে ঢোকে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পায় না। তাহলে কি সে চলে গেছে? রমেন যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঠিক তার পরক্ষণেই মনে হলো মেয়েটা কোনো জিনিসপত্র, টাকা পয়সা বা গয়নাগাটি নিয়ে সরে পড়েনি তো। দ্রুত একবার আলমারি খুলে দেখে টাকা পয়সা গয়নাগাটি সব ঠিকই রয়েছে। ঘরের তেমন কোনো দামি জিনিস খোয়া যায়নি। যাই হোক, রমেনকে এখন একটু বেশ ফুরফুরে মেজাজের মনে হচ্ছে। সিঁড়ির পাশে চেয়ারে ধপ করে বসে পড়ে। তার মনে হলো সে একটা কাগজের উপর বসে পড়েছে। হ্যাঁ, ঠিক তাই, একটা কাগজই বটে। সাদা কাগজ, উল্টো পিঠে কিছু লেখা আছে। কাগজ উল্টে রমেনের মুখ পুরো পানসে হয়ে গেল। মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল তার সমস্ত স্বস্তি। কাগজটা ছিল পূর্বাশার লেখা একটা চিঠি। চিঠির বিষয়বস্তু হলো, আগামী অমাবস্যায় ঠিক রাত 12টায়
তোমার সাথে আমার আবার দেখা হবে। কোথায় জানো? মহান্তিপুর থেকে 5 কিলোমিটার দূরে ভৈরবী মন্দিরে। আমার কথা অমান্য করলে তুমি নিজে বিপদে পড়বে, তোমার মায়ের জীবন বিপন্ন হতে পারে। এসো কিন্তু রমেন, কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করবে না। এসো এসো কিন্তু। সমস্ত পথ নির্দেশ তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে। মাঝখানে 2 দিন কেটে গেছে। তার মা এখন আগের থেকে একটু সুস্থ, কিন্তু এই অবস্থায় মাকে এইসব কথা বলাটা উচিত হবে না। তাই সে তার মাকে কোনো কথা বলল না। আনমনে গাড়ি নিয়ে বাড়ি আসছিল। কেমন একটা অদ্ভুত লাগছে এই চারপাশের পরিবেশটা। সব কিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। হঠাৎ গাড়ির সামনে ধূমকেতুর মতো একটা গেরুয়া বসনধারী সাধু এসে পড়ল। গাড়ির ব্রেক কষতে বাধ্য হলো রমেন। ঠিক তখনই সাধুর মুখ থেকে শোনা গেল, জয় ভবানী। সাধু রমেনের দিকে এক ঝলক তাকিয়ে বলে ওঠে, আরে রমেন, কেমন আছিস? কি চিনতে পারলাম না। আমি প্রশান্ত, ঘোষপাড়ার প্রশান্ত। এবার চিনতে পারলি? তুই? তোর এই বেশ কেন? হায় আয়, গাড়িতে ওঠ। প্রশান্ত গাড়িতে উঠে পড়ে। উঠেই এক অদ্ভুত দৃষ্টিতে রমেনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলতে থাকে, তোর কি কোনো সমস্যা চলছে? তোর সামনে যে একটা বড় বিপদ দেখতে পাচ্ছি। তুই মজা করছিস নাকি? আমার মা সত্যিই অসুস্থ, হাসপাতালে ভর্তি। আরে ভাই, আমি মজা করছি না। মাসিমা কেমন আছেন? আগের থেকে বেটার। তুই কোন একটা বিষয় গভীর চিন্তা করছিস। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এ কি, তোর তো মৃত্যুযোগ অতি নিকট। তোর এই বুজরুকি থামা। মাকে নিয়ে দুশ্চিন্তায় আছি, তুই তার উপর এইসব ফালতু কথা ছাড়। কেমন আছিস বল? ভালো আছি, কিন্তু বলছি তো আমি এইসব ভণ্ডামি বিশ্বাস করি না। তুই আমাকে একবারের জন্য বিশ্বাস কর। তুই কোথায় নামবি? আর তাদের মধ্যে কোনো কথা হয়নি। প্রশান্ত রমেনকে জোর করে বিশ্বাস করাতে চায়নি তার ভবিষ্যৎবাণী। রমেন একরাশ আবোল তাবোল দুশ্চিন্তা আর কিছুটা অবাস্তব ঘোরের মধ্যে বাড়ি ফিরে আসে। প্রশান্তর কথাটা মনে পড়তেই বুকের ভিতরে এক দ্বন্দ্ব যেন তার অজান্তেই যুদ্ধ ঘোষণা করে। সে এগুলোকে বিশ্বাস করবে নাকি সবকিছুই আজগুবি ভণ্ডামি বলে নিশ্চিন্ত হয়ে থাকবে? না, মন থেকে তার দুশ্চিন্তা দূর হচ্ছেই না। যদি পূর্বাশার কথা অমান্য করে, সেক্ষেত্রে মায়ের যদি কিছু একটা হয়ে যায়, আবার সে যদি নিজে মহান্তিপুর যায়, সে যেন এবার পাগল হয়ে যাবে। আরও একদিন কেটে গেল। সত্যিই রমেনকে এক নজরে দেখে পাগলই মনে হবে। সে মনস্থির করেই ফেলল, তার জন্য নয়, সে শুধু মায়ের জন্য মহান্তিপুর যাবে। তাতে যা হওয়ার হবে। সকালে ঘুম থেকে উঠেই সে একবার ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নিল। আজ চতুর্দশী। আজ রাত পোহালেই আগামীকাল অমাবস্যা। তার এখন আর কিছুই করার নেই। আর এইসব কথা কাউকে বললে সে তাকে পাগল ঠাওরাবে, না হলে হেসে উড়িয়ে দেবে। হঠাৎ মাথায় এলো বন্ধু প্রশান্তর কথা। যদি কেউ তার কথা বিশ্বাস করে, সে একমাত্র ওই প্রশান্ত। সে মনস্থির করে নিল যে আজ হসপিটাল যাওয়ার পথে প্রশান্তর সাথে দেখা করে তাকে সব জানাবে। কিন্তু ভাগ্য তার প্রসন্ন নয়। প্রশান্তর বাড়ি গিয়ে জানতে পারে একটা বিশেষ কাজে সে কয়েকদিনের জন্য বাইরে গেছে। এদিকে রমেনের হাতে আর একটাই রাত আছে মাত্র। তাই সে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাও নিষ্ফল হয়। রাতে বাড়ি ফিরে আসে একটা অদ্ভুত আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে। হঠাৎ পকেট থেকে পূর্বাশার লেখা কাগজটা বের করল। পূর্বাশার কথা মতো এখনো পথ নির্দেশ দেয়নি।
যদি না পথ নির্দেশ দেয় তাহলে রমেন নিশ্চিন্ত হয় যে তাকে আর যেতে হবে না। তবুও যেন তার মনে একটুও শান্তি নেই। সে এক অসহ্য অশান্তি ভোগ করছে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। যতই দুশ্চিন্তা থাক, ক্লান্তিও যে তার দোসর, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। রমেন, রমেন, খুব মন দিয়ে শোনো। মহান্তিপুর বাস স্টপেজ থেকে পূর্ব দিকে একটা নুড়ি ফেলা রাস্তা পাবে। সেই রাস্তা দিয়ে কয়েক মিনিট এগিয়ে গেলে পরে রাস্তার বাঁ দিকে সরু একটা নালা দেখতে পাবে। ওই নালার ডান দিকের আলপথ ধরে সোজা চলে আসবে। মিনিট 10 হাঁটার পর একটা বট গাছ দেখতে পাবে। ওই বট গাছের উত্তর পূর্ব কোণে একটা বেশ বড় মাটির কুঁজো দেখতে পাবে। ওই কুঁজোর মধ্যে একটা কাগজ থাকবে। ওই কাগজে বাকি পথের নির্দেশ থাকবে। ভুল করলেই তোমার জীবনে কিন্তু বড় সড়ো ভুল হয়ে যাবে। তখন কিছুই ফিরে পাবে না, আর জীবনের এক চরম অজানা সত্য জানতে পারবে না। আর তার পাশে বসে সেই অদ্ভুত মুখোশে ঢাকা মূর্তি। সেই মূর্তির মুখোশের নিচ থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এইসব ভাবতে ভাবতে কেমন করে যে রাতটা কেটে গেল সে বুঝতেই পারল না। সকালে উঠে সে হসপিটালে যায়। মা এখন আগের থেকে অনেকখানি সুস্থ। মামাকে আজ মায়ের কাছে থাকার কথা রমেন আগেই জানিয়েছে। তখন প্রায় বেলা 10টা। রমেন গাড়ি গ্যারেজে রেখে বাড়ি ফিরে আসে। স্থির মনোবিষ্ট হয়ে সে মহান্তিপুরের উদ্দেশ্যে রওনা হবার জন্য তৈরি হতে থাকে। দুপুর 1টা নাগাদ সে বেরিয়ে পড়ে। সে জানে না সে আদৌ বেঁচে ফিরবে কিনা। হয়তো আজ রাত তার জীবনের শেষ রাত। তবুও এখন কোন জাদু বলে জানি না, রমেনের চোখ মুখ থেকে অদ্ভুতভাবে ভয়ের চিহ্নটা যেন উবে গেছে। শীতকালের বেলা, তাই তাড়াতাড়ি সন্ধে নেমে এলো। যখন সে বাস থেকে নামলো তখন প্রায় 5টা বেজে পার হয়ে গেছে। তার সাথে আরও কয়েকজন প্যাসেঞ্জারও নামলো, তবে তারা সবাই পশ্চিম দিকে চলে গেল। জায়গাটা একেবারেই ফাঁকা, কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। চারিদিকে ধীরে ধীরে আঁধার নেমে আসছে। রাস্তার উপরে একটা চায়ের দোকান ছাড়া কিছুই নেই। সে ওই দোকানে চা খেয়ে তারপর গত রাতের স্বপ্নাদেশ অনুসরণ করে এগিয়ে যায় পূর্ব দিকের নুড়ি ফেলা রাস্তা ধরে। একটু এগিয়ে যেতেই আরও ঘন আঁধার যেন চারপাশকে চাপটে ধরছে। কাছাকাছি কোনো জনবসতির চিহ্ন নেই, শুধু পিছনে ওই বড় রাস্তা আর চায়ের দোকান। সেটাও ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার থেকে। এবার যেন রমেনের মনের কোণে একটা অজানা ভয় পেয়ে বসেছে। রাস্তার পাশের একটা তাল গাছে অদ্ভুত শব্দে বুকের রক্ত হিম হয়ে ওঠে। তবুও সে এগিয়ে চলে। এখন আঁধার আরও গাঢ় হয়ে এসেছে। সে পকেট থেকে টর্চ লাইট বের করে। সে দেখে বাঁ দিকে খুব সরু একটা নালা। জল নেই বললেই চলে, তবে ঠান্ডাটা এখানে বেশ, আর মাঝে মাঝে দমকা বাতাস অজানা আতঙ্ক বয়ে আনছে। এবার সে নালার আলপথ ধরে হাঁটতে থাকে। এখন নিজের পায়ের শব্দ
আর নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক অতিপ্রাকৃত পরিবেশ সৃষ্টি করেছে। তার সমস্ত শরীরের লোমকূপগুলো খাড়া হয়ে উঠল। একটা বিড়াল হঠাৎ কোথা থেকে দৌড়ে রাস্তা পেরিয়ে গেল। এই আলপথে মাটি দেখা যাচ্ছে না, বড় বড় ঘাস আলের দুদিক থেকে রাস্তাকে ঢেকে দিয়েছে। চারদিক থেকে অনবরত অদ্ভুত নিস্তব্ধতা ভেঙে ঝিঁঝি ঢেকে চলেছে। একটা পেঁচা মাথার উপর দিয়ে 3 বার পাক খেয়ে উড়ে গেল। মাঝে মাঝে ঘাসে পা জড়িয়ে যাচ্ছে। ভয়ে তার সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। সে তবুও রুদ্ধশ্বাসে সামনের দিকে হেঁটে চলেছে, মাথা হেঁট করে। সামনের রাস্তা শেষ। বাঁ দিকের নালা বাঁক দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। একটু উত্তর দিকে ঘুরতেই তার চোখে পড়ে একটা বট গাছ। জমাট অন্ধকারে ভয়ে ভয়ে রমেন এগিয়ে যায় বট গাছের দিকে। একটা উৎকট পচা দুর্গন্ধ চারপাশের বাতাসকে যেন হঠাৎই ভারী করে তুলেছে। পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে। সেই অন্ধকারের মধ্যে নির্দেশ মতো বট গাছের উত্তর পূর্ব কোণে বেশ বড় আকারের একটি মাটির কুঁজো দেখতে পায়। কুঁজোর মুখে একটা মাটির ঢাকনা। রমেনের শিরা উপশিরা দিয়ে এখন কেবল রক্তের গরম স্রোত খুব দ্রুত গতিতে বইতে থাকে। এখন সে যেন আর শীত অনুভব করছেই না। বাঁ হাত দিয়ে কুঁজোর ঢাকনাটা একটু সরাতেই সেই পচা দুর্গন্ধ 4 গুণ বেড়ে যায়। রমেনের প্রায় বমি করার উদ্রেক। কোনো রকমে নিজেকে সামলে সে ঢাকনা খুলে তার মধ্যে টর্চের আলো ফেলে। নিকষ কালো ধোঁয়া বাষ্পের মতো কুণ্ডলি পাকিয়ে ওই কুঁজো থেকে বেরিয়ে আসছে। রমেন মুখ সরিয়ে নেয়, তারপর ধীরে ধীরে টর্চের আলো ফেলে একটা কালো রঙের কাগজ বের করে আনে। এদিক ওদিক উল্টে দেখে যে কোনো কিছুই লেখা নেই। রমেন আবার কুঁজোর মধ্যে হাত দিয়ে খুঁজতে থাকে, কিন্তু ভারী অদ্ভুত, আর কোনো কাগজ নেই। হঠাৎই তার বাঁ হাতের মুঠোর মধ্যে ধরা কাগজ থেকে একটা উজ্জ্বল আলোক শিখা বেরিয়ে আসে। বাঁ হাতের তালুতে কাগজটা মেলে ধরে। সেই অন্ধকারে খুব স্পষ্টভাবে সেই কালো কাগজের উপর ফুটে উঠল। উত্তর পূর্ব কোণে এগিয়ে এসে একটা 3 কোণা জলাশয়ের এক কোণে এক সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলেই আমার সাক্ষাৎ পাবে। উত্তর পূর্ব কোণে একটু এগিয়ে এসে একটা 3 কোণা জলাশয়ে এক কোণে একটি সুড়ঙ্গে প্রবেশ করলেই আমার সাক্ষাৎ পাবে। রমেন যেন আর সহ্য করতে পারছে না। একটা অসহ্য বেলাগাম ভয় আর যন্ত্রণা মিলেমিশে অদ্ভুত স্বপ্নীল দেশের সে এখন এক বাসিন্দা। চারিদিকে গাঢ় কালো রঙের এক পুরো আস্তরণ তাকে ঘিরে ফেলছে ক্রমশ, আর সেই সাথে ঘন কুয়াশা যেন দূষর হয়েছে। রমেনের ইচ্ছে করছিল সমস্বরে চিৎকার করতে, কিন্তু এই নির্জন অন্ধকারের দেশে তার সেই প্রচেষ্টা নিশ্চিত নিষ্ফল জেনে তা থেকে বিরত থাকে। সে একবার নিজের চারিদিকে কিছু যেন খোঁজার চেষ্টা করে। না, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। সে আর বিলম্ব না করে উত্তর পূর্ব দিকে হাঁটতে থাকে। পায়ের তলায় রুক্ষ মাটির বুকে পায়ের আঘাতের শব্দ তার একমাত্র সঙ্গী। হাড় কাঁপানো শীতল বাতাস যেন তার দিকে দৈত্যের মতো তেড়ে আসছে। তবুও সে আধার ভেদ করে এগিয়ে যেতে থাকে। আন্দাজ মিনিট 3 হাঁটার পর সত্যি একটা পুকুর তার চোখে পড়ল। অদ্ভুত সেই পুকুর, জ্যামিতিক আকারে একেবারে ত্রিভুজের মতো। রমেন চারিদিকটা খুব ভালোভাবে দেখতে থাকে। কিছুই বোঝার উপায় নেই, শুধুই সীমাহীন অন্ধকার। সে পুকুরের 3টি কোণে খুব ভালোভাবে দেখতে থাকে কোনো আলোর চিহ্ন খুঁজে পায় কিনা। না, কোনো আলোর চিহ্ন নেই। সে বাঁদিকে এগিয়ে পুকুরের একটা কোণায় দেখে এক গভীর গর্ত। টর্চের আলোয় দেখতে পায় সেই গর্তের মধ্যে খুব সুন্দরভাবে ধাপ কাটা, যেটা দিয়ে খুব সহজেই একজন মানুষ ওঠানামা করতে পারবে। সে সহজেই বুঝতে পারল এটাই সেই সুড়ঙ্গ পথ।
সে খুব সন্তর্পণে একটা ধাপ নিচে নামতে থাকে। হঠাৎই একটা বাদুড় উড়ে বেরিয়ে যায় তার পাশ দিয়ে। সে থমকে যায়। তারপর আরও বেশ কয়েকটি ধাপ নামার পর সামনের কিছুটা দূরে দেখতে পায় একটা মাটির ঢিবি, আর তার চারিদিকে মশাল জ্বলছে। সে এক পা করে সেই দিকে এগিয়ে যায়। হঠাৎই তার কানে আসে অস্ফুট কিছু কথা। হ্যাঁ, এবার সে দেখতে পায় ওই ঢিবির উপরে ওই মেয়েটি বসে এক মনে মন্ত্র আওড়ে চলেছে। সেই অদ্ভুত, একেবারে স্বপ্নে দেখা সেই অবিকল একই রকমের মতো সেই পোশাক, সেই পাগড়ি, আর ঠিক বাম দিকে বসে আছে সেই অদ্ভুত মুখোশ পরা মূর্তি। আচমকাই পূর্বাশা মুখ তুলে অট্ট হাসিতে ফেটে পড়ে। রমেনের তখন পা ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। সে যেন এক অদ্ভুত স্বপ্নের দেশে এসেছে। নিজেকে হাতে সজোরে চিমটি কেটে ধরে। না, এ স্বপ্ন নয়, চরম বাস্তব। দূরে কেন? কাছে এসো রমেন, কাছে এসো। তোমার জন্য আসন পাতা রয়েছে, এসো, বসো বসো। বলেই সেই ইশারায় তার সামনে গোল করা একটা ফাঁকা জায়গা দেখিয়ে দেয়। সত্যি দেখলেই বুকের রক্ত হীন হয়ে যায়। টাটকা তাজা রক্ত দিয়ে গোল করা ফাঁকা জায়গায় তাকে বসতে বলে। রমেনও ঠিক যেন বাধ্য ছেলের মতো সেখানে বসে পড়ে। এখন রমেনের চোখের দিকে তাকালে বোঝা কঠিন যে সে ভয় পাচ্ছে নাকি সে অকুত ভয়। মনে পড়ে রমেন, কবে তোমার বাবা নিখোঁজ হয়েছিলেন? রমেন শুধুমাত্র হ্যাঁ সূচক মাথা নাড়ে। তুমি কি জানো, তোমার বাবা নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন আগে তোমার বাবার গাড়ির তলায় দুটো স্কুল বাচ্চা চাপা পড়ে মারা গিয়েছিল। জানো, তুমি জানো? এবারও রমেন কেবলই মাথা নাড়ে। জানো সেই ফুটফুটে দুটো বাচ্চা কার? সেই ফুটফুটে দুটো বাচ্চা আমার। ওই বাচ্চা দুটোর মা হলাম আমি। আরে আরে, এই যে মুখোশ পরে বসে আছে তোমার বাবা। আজ আজ আমি আমার সন্তানদের মৃত্যুর প্রতিশোধ নেব। বাবা? না 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 না, এত সহজে তোমার ডাক ওনার কানে তো ঢুকবে না রমেন। আমি দীর্ঘদিন ধরে সাধনার দ্বারা ওনাকে আমার বশবর্তী করেছি। আজ ওনার মুখোশ খোলা হবে, আর ওনার হাতেই হবে তোমার মৃত্যু। না 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 না। দেখো দেখো দেখো, দেখে নাও তোমার বাবাকে শেষবারের মতো দেখে নাও। দেখো দেখো। বাবা বাবা। আজ আমার সাধনা সফল হয়েছে মা, আজ আমার সাধনা সফল হয়েছে। এই যে খড়গ, আর ওই যে ছেলেটি বসে আছে তার গলায় এক কোপ বসিয়ে দাও। কেউ দাও। বলেই মুখোশটা এক টানে খুলে ফেলে। রমেন ততক্ষণে যেন একটা অস্ফুট ঘোরের মধ্যে ঘুমাতে বলে চলেছে, বাবা 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 বাবা। হঠাৎ পিছন থেকে এক ধাক্কায় রমেনের বাবার হাতের খড়গ পড়ে যায়। রমেন একবার মাথা তুলে তাকিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়।
পরের দিন দুপুরে রমেন যখন চোখ খোলে তখন দেখে তার দুপাশে দুজন বসে, একজন তার স্ত্রী আর অন্যজন তার বন্ধু প্রশান্ত। রমেনের মনে পড়ে তার জ্ঞান হারানোর আগের মুহূর্তে একবার সে প্রশান্তকে দেখেছিল তার বাবার পিছনে। ছিরে, ভবিষ্যৎবাণীতে বিশ্বাস হলো? আরে তুই? হ্যাঁ, আমি তোকে আঘা করে অনুসরণ করেছি। আমার ভবিষ্যৎবাণী মিথ্যে নয়। কিন্তু বাবা, চেয়ে দেখ, তোর পাশের বেডে ঘুমোচ্ছে, আর ওই মেয়েটা এখন পুলিশ কাস্টাডিতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো